প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের ঘন জ্যামিতি অর্থাৎ 13 অধ্যায়ের যে 6টা এমসিকিউ রয়েছে, সেগুলো আজকে সলভ করছি। ইতিপূর্বে আমরা উদাহরণের প্রতিটা অঙ্ক করেছি, বা এই চ্যাপ্টারের অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, এর কর্ণগত। তো আমরা প্রথম পার্টে কিন্তু দেখিয়েছিলাম সূত্রের যে পার্টটা ছিল, এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র দেখো, √(a² + b² + c²। এখানে এবিসি গুলো হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো সেই সূত্রের মাধ্যমেই আমরা কিন্তু এইটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো আমরা রাফলি করি যে আমি দৈর্ঘ্যটাকে যদি এ ধরি, তাহলে এ হচ্ছে 5 সেন্টিমিটার, আর প্রস্থ যেটা এটা বিটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর উচ্চতা সি হচ্ছে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে কর্ণের সূত্র যেটা আমরা দেখলাম, আয়তাকার ঘনবস্তুর কর্ণ সমান √(² + b² + c²। অর্থাৎ এইখানে মানগুলো বসালে এর মান হচ্ছে 5², তাহলে 25, বি এর মান 4² 16, প্লাস সি এর মান 3² 9। তো এইটা আমরা যোগ করে যদি বর্গমূল করে দিই, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 25, 16, 9। 25 + 16 + 9, তাহলে 50। তাহলে দেখো √50। তো এটা আসলে এই ধরনের ক্যালকুলেটরে যদি দাও, তাহলে কিন্তু দশমিক দেখাবে এরকম। অপশনে কিন্তু দশমিক নেই, যার কারণে এগুলোর একটা ক্যালকুলেশন আছে। যখন এরকম কোনো সংখ্যা আসবে আর অপশনে দেখবা যে ওরকম দশমিক নাই, তখন যেটা করতে হয় যে এটার গুণনীয়ক বের করতে হয়। এরকম যে একপাশে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব, আর যা দিয়ে ভাগ করলাম অপর পাশে আমরা গুণ করব, এবং করতে করতে একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজবো যাদের রুট করলে মিলে যায়। যেমন দেখো 2 দিয়ে ভাগ দিলাম, আর একে আমি 2 দিয়ে গুণ করলাম। এই যে 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই 50-এর উপর রুট ছিল, মানে দেখো এটার উপর রুট। এখানে গুণ সম্পর্ক থাকলে রুটটা আলাদা করে নেওয়া যায়। তো এই যে 25-এর বর্গমূল দেখো 5, এটা তখন সামনে চলে আসে 5√2। এই যে অপশনে দেখো 5√2, যেটা ক নম্বরে ছিল, তাহলে √50 মানে কিন্তু আসলে 5√2। তো ওকে, এখন কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, ত্রিভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে। তো বিষয়টা দেখো, একটা আমরা সমকোণী ত্রিভুজ নিলাম। তো এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ ভিন্ন, ভিন্ন মানে কি? ছাড়া। তো অতিভুজ ছাড়া, অপর বাহুদ্বয়, তাহলে এইটা ধরলাম, যেহেতু এটা বড় ছিল 4 আর এইটা 3। তো কোশ্চেনে একটা জিনিস খেয়াল করো, বৃহত্তর, তর মানে কিন্তু দুইটার মধ্যে তুলনা, কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজটাই কিন্তু সবচেয়ে বড় হয়। সবচেয়ে বড় হলে এটা বৃহত্তম লিখত। তো তর বলতে আসলে এই দুটোর মধ্যে যেটা বড়, অর্থাৎ এই বাহুটা। তো এই বাহুটা এখন বলা হচ্ছে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরালে। তো আমরা দেখো এই অধ্যায়ে আমরা যখন কোণক পড়েছিলাম, কোণকে একটা থিম ছিল, দেখো এই যে 296 পৃষ্ঠায় আছে এটা। এইখানে একটা বলা আছে, দেখো কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে, হ্যাঁ, তাহলে ওই যে আমরা যেটা 4 সেন্টিমিটার বড় বাহুটা বৃহত্তর, তার চতুর্দিকে ত্রিভুজটিকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয়, এটাকে বলা হয় সমবৃত্ত ভূমিক কোণক। এই কথাটা যদি মনে রাখো, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন যে বাহুটা থাকে, দুইটা বাহু থাকে, তার মধ্যে যে বৃহত্তর বাহু, তাকে অক্ষ ধরে, অর্থাৎ ওটাকে ঠিক রেখে যদি ত্রিভুজটাকে ঘোরানো হয়, তাহলে কোণক উৎপন্ন হয়। এই যে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। নর্মালি এইটা ছিল আমার ত্রিভুজ, তাহলে এই যে এটা ছিল আমাদের 4 সেন্টিমিটার, আর এটা 3, আর এটা অতিভুজ। তো এটাকে ঠিক রেখে ত্রিভুজটাকে যদি, আসলে এখানে দেখানো সম্ভব না, চতুর্দিকে যদি একবার ঘোরাই, তাহলে এরকম একটা কোণক উৎপন্ন হবে। তো এইটাই কিন্তু আমাদের এইখানে এখন প্রয়োজন হচ্ছে। তো একটা জিনিস মনে রাখবে যে এই বিষয়টা সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া হচ্ছে যে এই বৃহত্তর যে বাহুটা থাকলো এই দুটোর মধ্যে, তো সেটাকে অক্ষ ধরে যদি চতুর্পাশে তার বরাবর ঘোরানো হয়, তাহলে সেটা কোণক হয়। তো দেখো, উৎপন্ন ঘনবস্তুটি একটি সমবৃত্ত ভূমিক কোণক হবে, অবশ্যই এটা সঠিক। ঘনবস্তুটি একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার হবে না। সিলিন্ডার দেখো এই যে জেনারেল ম্যাথের তোমাদের পরিমিতি অধ্যায়ের 320 পৃষ্ঠায় আছে, এই যে সিলিন্ডার আর বেলুন একই। কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু সৃষ্টি হয়, তাকে বলা হয় সিলিন্ডার বা বেলুন। অর্থাৎ আয়তক্ষেত্রকে যদি ঘোরানো হয়, তাহলে হবে সিলিন্ডার বা বেলুন, এই যে এই আকৃতিটা অথবা এই যে এটা।
আর যখন এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বৃহত্তর বাহুটাকে অক্ষ ধরে চতুর্পাশে ঘোরানো হবে সেটা হবে কোণক। তাহলে এটা ভুল। উৎপন্ন ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল হবে 9 পাই। তাহলে দেখো এখানে আমরা বিষয়টা যদি একটু দেখাই, এই যে এই ছবিটা ছিল, হ্যাঁ, এইটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে যদি আমি চতুর্দিকে ওটার বরাবর ঘোরাই, তাহলে যে কোণকটা উৎপন্ন হবে সেটা হবে এরকম। এটা ছিল আমাদের সেই ত্রিভুজটা। আর কোণক জানো তোমরা এইরকম একটা চিত্র হয়, মানে এইটা, ছবিটা খুব একটা ভালো হলো না, এরকম একটা বৃত্তাকার নিচে একটা শেপ নেবে, এইটা হচ্ছে আমাদের সেই কোণকটা। তো এখন আমাদের এইখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমিটা কিন্তু একটা দেখো বৃত্ত, অর্থাৎ কোণকের মানে কোণকের ভূমিটা কিন্তু, হ্যাঁ, একটা বৃত্ত থাকে। তো যেহেতু বৃত্ত থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র আছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো এখানে অপশনে যেহেতু পাই এর মান বসাইনি, আমরাও বসাবো না। তো আর কিন্তু এই যে এইটা যেটা 3 সেন্টিমিটার ছিল, এই যে এটাই কিন্তু 3 সেন্টিমিটার, আর এইটা 4। তাহলে এই যে এই বৃত্তটার দেখো ব্যাসার্ধ 3। তো এই যে আর এর জায়গায় যদি 3 বসাও তাহলে পাই ইন্টু 3 স্কোয়ার, তাহলে এটা 9 হয়ে গেল। এটাকে যদি সামনে নিয়ে আসো তাহলে 9 পাই। সো 3 নম্বর যে অপশনটা ছিল এটাও কিন্তু রাইট, অর্থাৎ 1 আর 3, গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আসছি আমরা, 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। এখান থেকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর। সিলিন্ডারের আয়তন কত? তাহলে এটা আমরা যদি একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। 3 নম্বর, দেখো এইরকম একটা সিলিন্ডার, সিলিন্ডার আমরা আঁকছি একটা। সিলিন্ডারের নিচটাও কিন্তু একটা বৃত্তাকার এরকম থাকে, এরকম জাস্ট। এখন এর ভিতরে কি করেছে, 2 সেন্টিমিটার ব্যাসের একটা গোলক আকৃতির বল, এর ভিতরে একটা বল দেখো এটে বসানো হয়েছে। ধরো এরকম কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যাবে, এইভাবে এটে আছে। এটা হচ্ছে গোলক আকৃতির একটা বল। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের গোলক আকৃতির বলটার ব্যাস দেয়া ছিল। তাহলে ব্যাস মানে কি দেখো, এই যে এই পাশ থেকে এই পাশের দূরত্বটা, এই যে এটা, অথবা এই দিকেও হতে পারে। আমি যদি এই দিকটা ধরি তাহলে সুবিধা হবে, এটাই কিন্তু ব্যাস, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তো এই গোলকের যেটা ব্যাস সেটা কিন্তু সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা ধরা হয় এই যে এইখান থেকে এতটুকু, এইচ, এইচ। এই যে সিলিন্ডারের যে এই যে আমরা দেখো জেনারেল ম্যাথের ওয়েটটা যদি দেখাই, এই যে সিলিন্ডারের দেখো উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত, এইটাকে এইচ বলা হয়। এটা হচ্ছে উচ্চতা। তো এই জায়গাটা, তাহলে এইখানেই সেই হচ্ছে যে গোলকটা বসানো হয়েছিল। তো বসালে সেই গোলকের যে ব্যাসটা, অর্থাৎ এই যে পুরোটা, এটি কিন্তু সিলিন্ডারের উচ্চতা হবে। তো আমাদের সেই নিয়মেই জিনিসটা করে ফেলতে হবে। তাহলে আমাদের এইখানে চেয়েছে হচ্ছে সিলিন্ডার আকৃতির বাক্সটার আয়তন। তাহলে সিলিন্ডারের যে আয়তন সেই সূত্রটা যদি আমরা ইউজ করি, দেখো সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের যে আয়তনের সূত্র সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আমরা দেখছি যে অপশনগুলোতে পাই আছে, তাহলে আমরা পাইয়ের মানটা বসাবো না, পাই। আর দেখো এই এই ব্যাসটা, গোলকের যে ব্যাস এটা ছিল কত, 2, ব্যাস হচ্ছে 2। তো গোলকের যেটা ব্যাস সেটা হচ্ছে সিলিন্ডারের কি উচ্চতা, এই যে হাইটটা, তাহলে এইচ, অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 2। তাহলে এই যে এইচ এর জায়গায় আমরা 2 বসালাম। আর আর কি হবে দেখো, আর আর হচ্ছে যে আহ, এই পুরোটা যদি ব্যাস হয় তার অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ, সেটা হবে ব্যাসার্ধ। আর এর ব্যাসার্ধ আর এই সিলিন্ডারের ব্যাসার্ধ, এই যে সিলিন্ডারের একটা ব্যাসার্ধ আছে এটা, এটা কিন্তু সমান, অর্থাৎ 1। 2 এর অর্ধেক করলে 1, তাহলে এটা 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1ই হবে, আর এটা 2 পাই। হ্যাঁ, 2 পাই হয়ে যাবে। তো এইখানে আমরা দেখি কয় নম্বর অপশনে 2 পাই আছে। এই যে ক নম্বরে আছে 2 পাই। তো 3-এর ক হচ্ছে রাইট। এরপরে বলেছে সিলিন্ডারটির অনধিকৃত অংশের
আয়তন কত। অনধিকৃত বলতে এইখানে দেখো এই যে কিছু কিছু জায়গা যে ফাঁকা আছে, এই যে এইটুক জায়গা, এইটুক জায়গা, এইটুক জায়গা, এইটুক জায়গা। তো এটার জন্য আমি পুরো সিলিন্ডারটার যদি আয়তন বের করি আর গোলকের আয়তন বের করি, ওই পুরো সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ দিলে কিন্তু এই অনধিকৃত অংশের আয়তনটা পাওয়া যাবে। তো এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। তাহলে দেখো ওই গোলকের আয়তন, গোলকের আয়তন, তো এই সূত্রগুলো আমরা আগে দিয়েছিলাম যে 4/3 পাই আর কিউব। তো এটা 4 নম্বর অপশনেও দেখো পাই সহ আছে, এই জন্য আমরা পায়ের মান বসাবো না। তাহলে 4/3 × পাই। আর এই গোলকের যে ব্যাসার্ধ, ব্যাস দেয়া ছিল 2, তাহলে ব্যাসার্ধ হবে 2/2 অর্থাৎ 1। তাহলে 1 কিউব, তাহলে 1 কিউব মানে 1 অর্থাৎ 4/3 সাথে পাই। এই পাইটা তুমি 4 এর সাথেও লিখতে পারো, তবে নিচে লেখা যাবে না এটা। আর সিলিন্ডারের যে আয়তন অর্থাৎ বাক্সের আয়তন, এটা আমাদের 3 নম্বরে বের করা ছিল 2 পাই। তাহলে এখন আমরা সরাসরি এই অনধিকৃত অংশের আয়তন, তাহলে সিলিন্ডারটা এখানে বড়, তাহলে 2 পাই মাইনাস 4 পাই/3 এটা। তো এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, নিচে 1 ধরে লসাগু করলে হবে 3। তো এই 1 দিয়ে কে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে গুণ করলে 6 পাই, আর 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 4 পাই। তাহলে এটা বিয়োগ করে হচ্ছে আমাদের 2 পাই/3। সো এটা খ নম্বরে আমাদের ছিল মনে হয়, 4-এর খ। 2 পাই/3 এটা হবে অ্যান্সার। তো এরপর আমরা 5 নম্বর কোশ্চেনটা সলভ করবো। আচ্ছা, 5-এ যেটা বলা হয়েছে, এই উদ্দীপক থেকে 5 আর 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব কঠিন গোলককে গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডার তৈরি করা হলো। তো এটা এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি যে একটা জিনিসকে গলিয়ে বা পিটিয়ে যখন আর একটা জিনিস তৈরি করা হয়, তখন এর আয়তন যা ওর আয়তনও তা, কেননা ওইটা দিয়ে যেহেতু ওই জিনিসটা তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে গোলকের ব্যাস দেয়া ছিল 6 সেন্টিমিটার। তাহলে এটা আমরা ব্যাসার্ধে নিয়ে আসি। গোলকের ব্যাসার্ধ, সবগুলো সূত্রই আসলে ব্যাসার্ধ দিয়ে করা। আর তাহলে ওই ব্যাসকে 2 দিয়ে ভাগ অর্থাৎ 3 সেন্টিমিটার। এটা এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এবার আমরা হচ্ছে যে গোলকের আয়তনের সূত্রে যাব। গোলকের আয়তন, তো ওই 4 নম্বরে আমরা করেছি 4/3 পাই/কিউব। হ্যাঁ, তো এখানেও 5 নম্বরেও দেখো এখানে কিন্তু পায়ের মান বসানো আছে, যার কারণে আমাদের এখানে মানটা আমরা বসিয়ে আপাতত বসাবো না, এইভাবেই রাখি। তাহলে এটা দেখো 4/3 পাই, আর এর মান হচ্ছে 3, 3 কিউবে হচ্ছে কত, 27। তো এইটা দিয়ে এটাকে কাটলে 3 নং 27, তাহলে 4 নং 36 পাই। পরে আমরা বসাবো, দেখি। এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন আমরা পেলাম। তো গোলকের আয়তন যদি এটা হয়, তাহলে সেই গোলকটাকে গলিয়েই কিন্তু 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সিলিন্ডার তৈরি করা হয়েছে। তো সিলিন্ডারের উচ্চতা চাওয়া হয়েছে। তো উচ্চতা যদি আমরা এইচ ধরি, সিলিন্ডারের উচ্চতাটা যদি এইচ হয়, তাহলে সিলিন্ডারের আয়তন কত হবে? সিলিন্ডারের বা বেলুন বলা যায়, সিলিন্ডারের আয়তন পাই/r²H এটা। তো এইটার ব্যাসার্ধকে আমরা হচ্ছে যে একটু বড় হাতের আর ধরি, যেহেতু আমরা ওই আরটা গোলকের ব্যাসার্ধ ধরেছি, পাই/r²H। ওকে, তো দেখো এইটার যে আয়তন আর এইটার আয়তন সমান হবে, অর্থাৎ এইটা আর এটা সমান, যে কোনো একটা আগে লেখা যাবে। পাই/r² সমান হচ্ছে 36 পাই। ওই জন্যই দেখো পায়ের মানটা বসানো হয়নি, দুই পাশ থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে। তো এরপরে আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে এর ব্যাসার্ধটা কিন্তু দেয়া ছিল 3 সেন্টিমিটার। যে সিলিন্ডার বানিয়েছিল তার ব্যাসার্ধ 3, তাহলে 3 স্কোয়ার করলে 9, অর্থাৎ 9H। 9H সমান 36, তাহলে H সমান হবে 36/9, এটা গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 4 চলে আসবে, 4। তাহলে H এর মান হচ্ছে 4। এইভাবে আমরা 5 নম্বরটা সলভ করতে পারবো। তো এই যে 4 সেমি এটা দেয়া ছিল। এরপর লাস্ট যে 6 নম্বর, সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত?
তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এই সূত্রের মাধ্যমে আমাদের এই 6 নম্বর কোশ্চেনটা সলভ করতে হবে। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল তো এই সূত্রটা হচ্ছে 2πr/h। তো এইচ কিন্তু আমরা বের করেছি, আর এখানে অপশনে দেখো পাই যেহেতু আছে, পায়ের মানটা আমরা বসাবো না। আর সিলিন্ডারের ব্যাসার্ধ, এটা বড় আর ধরি, এটা 3 দেয়াই ছিল, আর এইচ এর মান আমরা পেয়েছি 4। তাহলে 3 4 12, 12 দুগুণে 24 পাই। এটা দেখো 6-এর ক নম্বরে ছিল 24 পাই। এটা খুবই সহজ ছিল, 24 পাই। এরপর থেকে আমরা বড় অঙ্কে চলে যাব। পরের পার্ট থেকে আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।